ফাহাম আব্দুল সালাম, আমরা দেখছি যে বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এরকম কথা অনেকেই বলছেন। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। যা রুখে দেওয়া না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে তিনি সতর্ক করেছেন। পাশাপাশি আরেকটি জিনিস আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির তাকে কোট করে আমি বলি। তিনি বলেছেন মাওলানা মামুনুল হক বলেছেন, "আমি মনে করি বিএনপির জন্য বাংলাদেশের রাজনীতিতে স্থায়িত্বের যে জায়গা সেটা হলো তাকে ইসলামপন্থীদের সঙ্গে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করতে হবে। অন্যথা হলে সেটা বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ হবে।" আমি ২ টো প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। একটি হচ্ছে যে উগ্রবাদ বাংলাদেশে যে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে দিচ্ছে বা ষড়যন্ত্রের কথা আমরা শুনছি, সেক্ষেত্রে আসলে কি করণীয়? বিএনপি কি করতে পারে বা কি করবে এই উগ্রবাদ ঠেকানোর জন্য? আরেকটি হচ্ছে যে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে, এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা খুবই জটিল প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে যে দেখেন, একটা হচ্ছে মানে সেকেন্ড পার্টটা, যে বিএনপির কি আহ, মানে ইসলামপন্থীদের আনুকূল্যে ইলেকশন জিততে হবে। আই ডোন্ট নো। এটা কারণ হচ্ছে যে নির্বাচনে কি হবে, মানে আপনি যদি ইফ ইউ গো ফর দ্য নাম্বারস, মানে এখন হুম, হুম, পর্যন্ত অ্যাভেলেবল নাম্বারস, হুম, সেই হুম, নাম্বারের প্রেক্ষাপটে মনে হয় যে বিএনপির সেই হেল্পটা লাগবে না। ওই নাম মানে ইসলামপন্থীদের হেল্প ছাড়াই সে সম্ভবত নির্বাচন জিততে পারবে। আমি সম্ভবত বলছি কারণ নির্বাচনের যে নাম্বারগুলো আমি দেখি সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফ্ল আছে। হুম, প্রত্যেকটা সার্ভে এক একটা ভিন্ন ভিন্ন কারণে ফ্লড। সেহেতু আমি নিশ্চিত না, কিন্তু আমার এতটুকু কনফিডেন্স আছে যে ইসলামপন্থীদের ভোট হয়তো এবার বিএনপির প্রয়োজন হবে না। হাউএভার, দের হুম, ইজ এ ক্যাচ। সেটা হচ্ছে কি যে আমাদের যে সামনে দিন, এটার যে ভয়, সেটা হচ্ছে গিয়ে কিন্তু আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের সামনে যে চ্যালেঞ্জ, সেটা ইকোনমিক চ্যালেঞ্জ। ইটস নট এ পলিটিক্যাল চ্যালেঞ্জ। এবং এই ইকোনমিক চ্যালেঞ্জে বিএনপি একা ইজ নট দ্য পার্টিসিপেন্ট। এটার মধ্যে আপনাকে ইসলামপন্থী বলেন, এনসিপি বলেন, জামায়াত ইসলামী বলেন, সবাইকে পার্টিসিপেট করতে হবে। কারণ এই হুম, যে চ্যালেঞ্জ, সেটা কোনো একটা যেই বিরোধী দলে আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, হুম, এনসিপি আসুক, আমি বারবার একটা কথা বলি, ওই আওয়ামী লীগের মাইন্ডসেট নিয়ে যদি আপনি বিরোধী দলে যান, বাংলাদেশ উড বি আ ডিজাস্টার। সো হুম। আমি, আপনি যদি ভোটের কথা বলেন, আই এম নট শিওর যে ভোটের ব্যাপারে ইসলামপন্থীদের আহ, রাইট। কিন্তু প্রয়োজন হবে আমি কিনা। আসলে এখানে ভোটের কথা কিন্তু বলেননি তিনি। তিনি বলছেন রাজনীতিতে অবস্থান করতে হবে। আমরা যদি আসলে নির্বাচনের একটা তো ব্যাপার যে নির্বাচনে বিজয়ী হওয়া, সেটা হয়তো আপনার ইসলামপন্থীদের ভোটটা লাগছে না। কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আপনি যে কথাটা বলেছেন which is very important, যে এরপরে দেশ পরিচালনার ক্ষেত্রে সবগুলো স্টেক হোল্ডার্স কে নিয়েই আসলে কাজ করতে হবে। সেই অ্যাবসলিউটলি। সমঝোতাটা কি আসলে হচ্ছে? আপনি দেখছেন সেটা হচ্ছে? আমরা তো দেখছি না। আমিও দেখছি না, কিন্তু কথা হচ্ছে যে আহ, ব্যাপারটা কি জানেন, যে লাইফে আপনার এমন কিছু জায়গা আছে যেখানে ইউ হ্যাভ টু হোপ এন্ড ওয়ার্ক ফর ইট। আমি যেটা জানি যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের অনেক কাজ করা হয়। বিএনপিতে আমি নিজের যতটুকু খবর বুঝি, তারা হু, হু, রিকনসিলিয়েশন করতে চায়, তারা সবাইকে নিয়েই কাজটা করতে চায়। সমস্যা হু, হচ্ছে হু, যে আপনি যখন খুব ফান্ডামেন্টাল বিষয়ে এক না হন, যেটা হু, হু। এনসিপি এবং জামায়াত ইসলামী, যে আমি ইলেকশনই চাই না, এখন হাউ উড ইউ ওকে। ডিল উইথ ইট। এখানে একটু আমি বলি, ইলেকশনই চাই না এটা কিন্তু বলেনি। আমি যেটুকু বুঝি যে এনসিপির দিক থেকে চাওয়া জুলাই না সনদের না, আইনি বারোই ভিত্তি। ফেব্রুয়ারিতে, ও মানে ওকে। বারোই না, ফেব্রুয়ারিতে ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এনসিপি এই কথাটা বারবার বলছে ১২ই ফেব্রুয়ারি না ডিসেম্বরেও নির্বাচন হতে পারে। এবং আমার প্রোগ্রামে অনেকবার এই বিষয়ে আলোচনা হয়েছে এবং শুনেছি। নির্বাচন হতে পারে প্রোভাইডেড জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা হলো। সেই জায়গা থেকে আপনি বলেন যে আপনি বলছেন বিএনপি চেষ্টা করছে। বিএনপি কি তাহলে এই বিষয়টা বিবেচনা নিতে পারে কিনা? জুলাই জুলাই সনদের সনদ, আইনি ভিত্তি নির্বাচনের আগে। উহু, আমি পার্সোনালি এটা বুঝি না যে আইনি ভিত্তিটা কি হবে, মানে জুলাই সনদ মানে উড ইট দিস বিকাম পার্ট অফ দ্য সংবিধান অর হোয়াট। যদি সংবিধানের পার্ট হয়, এটা লাভটা উহু, কি হবে? মানে আমার অল্প বুদ্ধিতে আমি যেটা বুঝি, সেটা হচ্ছে কি যে স্টুডেন্টরা একটা জিনিস চান, সেটা হচ্ছে কি এক এক ধরনের অ্যাসুরেন্স, যে
সাংবিধানিক অ্যাসুরেন্স যে ভবিষ্যতে যাতে আওয়ামী লীগ ব্যাক করতে না পারে, কিংবা আওয়ামী লীগ যদি ব্যাক করে তাদেরকে যাতে সর্ট অফ ইনডেমনিটি, যে তারা তাকে বিচার করতে না পারে, সেটার একটা প্রিটেক্সট তৈরি করার জন্য তারা মনে করছে যে মানে আমি আমাদের একটু অ্যাড একটা করতে চাই, সাংবিধানিক। মোহাম্মদ হোসেন, আমি একটু অ্যাড করতে চাই। তারা সর্ট অফ ইন্ডেমনিটি চাইছে, এটা তো শুধু তাদের অ্যাক্ট ছিল না, এখানে তো বিএনপিরও অনেক যোদ্ধা ছিল, বিএনপির সবারই অনেকে সবার শহীদ হয়েছে, আহত হয়েছে। তাহলে ইন্ডেমনিটির প্রশ্ন যদি আসে, তাহলে তো এটা গণঅভ্যুত্থানের পক্ষে যারা লড়াই করছে, গণঅভ্যুত্থানের সবার জন্য জন্য। যারা লড়াই করছে, সবার জন্য প্রযোজ্য এটা। ইয়েস, কিন্তু প্রবলেমটা আমি যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে সাংবিধানিক গ্যারান্টি, এটা কোনো গ্যারান্টি না। আমি আপনাকে বাজি ধরে বলতে পারি যে ভবিষ্যতে যদি কোনোদিন আওয়ামী লীগ আসে ক্ষমতায়, তাহলে সম্ভাবনা আমি দেখি না, কিন্তু যদি আসে, সে সংবিধান চেঞ্জ করবে, সংবিধান চেঞ্জ না করলে ধরে ধরে সবাইকে ফাঁসি দিবে। তো ব্যাপারটা হচ্ছে যে সাংবিধানিক গ্যারান্টির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তিন পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ফাংশনাল ঐক্য দরকার। এবং সেটা কখনই হবে না যদি আপনি সারাদিন ঝগড়া করেন। মানে এক্স্যাক্টলি। এই তিন পলিটিক্যাল পার্টি কিন্তু আমাদের যে আরেকটা প্রশ্নটা গ্যারান্টি। আনতে চাই, সেটা হচ্ছে জাতীয় সনদের জন্য যে ক্লজ গুলোতে আমরা মোটামুটি এগ্রিমেন্ট দেখেছি, কিছু তো আছে নোট অফ ডিসেন্ট দেয়া, যেগুলোতে বিএনপি এগ্রি করছে না এখনই বাস্তবায়নের জন্য বা ভবিষ্যতে তারা ভেবে দেখবে। এর বাইরে যেগুলোতে এগ্রি করেছে, সেটাও বাস্তবায়নের জন্য যে সময়ের কথা বলা হচ্ছে যে আস্তে আস্তে করা হবে, এই বিষয়টা আবার ভাবতে পারে কিনা বিএনপি, আপনি কিভাবে দেখেন? দেখেন, মানে সময় দিতে হবে না, যে দ্য পয়েন্টস হুইচ আর যেগুলো সব সব পয়েন্টগুলোতে যেগুলোতে সবাই এগ্রি করেছে, সেটা বাস্তবায়নের জন্য কেন সময়ের প্রয়োজন হবে, এটাই আমার প্রশ্ন আসলে। না, আমি সময়ের প্রয়োজন, ব্যাপারটা হচ্ছে যে আপনার তো এই মুহূর্তে তো আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে। আপনি যেটাই বলেন এখন একটা প্রমিস পর্যায়ে আছে। আপনার তো সংবিধান এখন ডরমেন্ট অবস্থায় আছে। তা তাহলে আপনি যদি সংবিধান বিএনপি চেঞ্জ। বিএনপি তো অ্যাটলিস্ট এই কথাটা বলতে পারে যে নির্বাচিত সরকার গঠন হওয়ার সাথে সাথে ইমপ্লিমেন্ট করা হবে যেগুলো মিউচুয়ালি যেগুলো এগ্রিড পয়েন্টস। ওয়েল, এটা বিএনপি নিজের কথা, এটা এটা বিএনপি বলবে, তারেক সাহেব বলবে, মানে এটা আমরা আমরা কথা বেসিক্যালি বলছি, আপনি কি মনে করেন সেটা জানতে চাইছি আর কি, আমরা বুঝতে আমার মনে চাই। হয় বিএনপি এটা বলবে। আমার 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 ধারণা যে বিএনপি এটা বলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঐক্যমত্যে আগে পৌঁছতে হবে। কিছু কিছু ব্যাপারে, বেশিরভাগ ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, এটাও সত্যি কথা। আপনি যদি দেখেন যে ঐক্যমত্য কমিশনের যে সমস্ত প্রস্তাব, বেশিরভাগ ব্যাপারে কিন্তু ঐক্যমত্য হয়েছে। এখন কিছু কিছু ব্যাপারে এখনো পর্যন্ত ঐক্যমত্য হয়নি, এবং যেগুলো হয় নাই আমি পার্সোনালি মনে করি যে আপনার সেটা জনগণকে বলা উচিত যে আমি ক্ষমতায় গেলে এই কাজ করব, তোমার যদি ভাল লাগে তুমি আমাকে ভোট দাও, আর যদি আমাকে ভালো না লাগে অন্য কাউকে ভোট দাও। যে যে পার্লামেন্টে যাবে তারই পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে পার্লামেন্টে বসে আপনাকে এই কনফ্লিক্ট গুলো রিজলভ করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস আমরা প্রত্যেকটা অ্যাক্টর ভুলে যাচ্ছে, যে আমাদের ঐক্যটা বেশি দরকার কম্পেয়ার টু এই সাংবিধানিক গ্যারান্টি। সাংবিধানিক গ্যারান্টি তো 1975-এ দেওয়া হয়েছিল, দেয়া ইন্ডেমনিটি। ছিল। প্রত্যেককে ফাঁসিতে ঝোলানো হয়নি। একদম তাই। রাইট। ধন্যবাদ আপনাকে রেজাল্ট করিম রনি। সময় বেশি নেই, আমি আসলে আপনার কাছে একটু শুনতে চাই যে যে মন্তব্যটা আমরা শুনলাম যে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এই বিষয়ে আপনি একটু বলবেন, এবং খেলাফতে মজলিসের আমিরের যে মন্তব্যটি, সেই বিষয়ে একটু শুনতে চাই যে বা বিএনপি কে আসলে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে রাজনীতি করতে হবে, এটা আপনি কিভাবে দেখেন? এখন আমরা আগে একটু ওই কালচারাল ফেস্টিভ্যালের একটু রেসপন্স করি। আমার আমাদের হাতে এখানে সময় আছে আমাদের এখানে সংস্কৃতি বলতে যে ধারণাটা তৈরি হয়েছে হলো বাঙালি জাতীয়তাবাদী সংস্কৃতি, এটা একটা ট্রাইবাল সংস্কৃতি। এখান থেকে আমাদের একটা সার্বিক জাতীয়তাবাদী ধারা ফিরতে হবে, এবং একটা সমন্বিত, যেটা সংস্কৃতি মানে সালাদের গামলা সব থাকবে, টমেটো, গাজর, শশা সব থাকবে। শুধু শশা বা শুধু টমেটো থাকলে হবে না, মানে শুধু বাঙালি জাতীয়তাবাদী হইলে হবে না, এটা গেলো একটা। তো গণতান্ত্রিক দেশের জন্য গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের নির্মাণ করতে পারতে হবে। এইবার রাজনীতিকে যারা ধর্ম থেকে আলাদা করে, আশিস নন্দী একবার বলছিল, তারা না বুঝে রাজনীতি, না বুঝে ধর্ম। রাজনীতি একটা টোটালি ধর্মীয় বিষয়। কারণ হইলো রাজনীতি করার মধ্য দিয়ে আপনি যখন একটা দলকে ক্ষমতায় আনেন, সেই দলটা বিচার করার অধিকার লাভ করে, মানে কি অ্যাবসুলেট সভারেন্টি লাভ করে মানুষের জীবন নেওয়ার জন্য, মানে অপরাধী হলে ফাঁসিতে ঝুলাই দিতে পারে, যেটা একটা মানুষের কাজ না। এটা মানুষের জীবন নিয়ে নেওয়ার কাজ, যেহেতু মানুষ জীবন সৃষ্টি করতে পারে, এটা মানুষ করতে পারে না, পারে মাত্র অ্যাবসুলেট অথরিটি। ফলে অ্যাবসুলেট অথরিটি যখন তার ক্ষমতা প্রয়োগ করে, এটা একটা ডিভাইন অথরিটি, এটা ডিভাইন অ্যাক্ট। হয়তো মানুষ করতেছে, কিন্তু এটা মানুষের এখতিয়ার না, এটা আমি হয়তো করতেছি বা বিচারক করতেছে, মানুষ রূপী একটা লোক করতেছে, কিন্তু
যে অথরিটিটা, যে ক্ষমতাটা, ওইটা ওই যে অ্যাবসোলিউট ক্ষমতা, এটা মানুষের ক্ষমতা না, মানে একটা জীবন নিয়ে নেওয়ার ক্ষমতা। ফলে অ্যাবসোলিউট পাওয়ার এখানে ডিভাইন ফাংশন করে। ফলে এটা অনেক লম্বা জটিল আলাপ, পলিটিক্যাল থিওলজির আলাপ, যাই হোক। ফলে রাজনীতির সাথে ধর্মের একটা সম্পর্ক আছে। এখন কথা হলো, ইসলাম একটা ফাউন্ডেশনাল আইডিওলজি। আমি মনে করি ইসলাম কোনোভাবেই একটা দলের বা ইসলামের এক ধরনের ব্যাখ্যা বা একটা পলিটিক্যাল ইসলাম কখনোই কারো ক্ষমতায় আসার রাজনৈতিক টুলস হিসাবে ব্যবহৃত হইতে পারে না, হওয়া উচিত না। কারণ ইসলামের একটা কমপ্লিট ধারণা আছে। ফলে আপনার ক্ষমতা আসার জন্য এটার একটা ব্যাখ্যা বা একটা ধারাকে ব্যবহার করবেন, আরেকটাকে ব্যবহার করবেন না। এইভাবে এইভাবে ইসলাম ফাংশন করে। ইসলাম নিজে একটা কমপ্লিট জীবন, সিভিলাইজেশন, এটা একটা সিভিলাইজেশন প্রস্তাব করে। তো ফলে ইসলামী এখন আমাদের এখানে মুসলমানদের দেশে আপনার কিছু প্রিন্সিপাল লাগবে আমাদের। এই জন্য আমরা বলতেছি আগামী দিনে রাষ্ট্রটা কি হবে, রাষ্ট্রটা হবে একটা মূল্যবোধ ভিত্তিক, একটা ভ্যালু বেজ রাষ্ট্র। এবং ভ্যালুজ মানুষ ক্রিয়েট করে না, ভ্যালুজ অলওয়েজ ডিভাইন। ফলে এখানে অনেক ভ্যালুজ ডেফিনেটলি ইসলামের ভিতর থেকে বের হয়ে আসবে, কিন্তু এইটা কোনো একটা থিওলজিক্যাল স্টেট হচ্ছে না। থিওলজিক্যাল স্টেট দুনিয়াতে এখন এখানে সম্ভব না। এই জিও পলিটিক্যাল অবস্থা, এটা আমাদের বুঝতে হবে। ইসলামী রাজনীতি যারা করেন তাদেরও বুঝতে হবে। ফলে আমাদের একটা মধ্যপন্থা ডেমোক্রেটিক ধারা রাখবে, যে ধারা আচ্ছা। অবশ্যই ইসলামী মূল্যবোধকে আপহোল্ড করে আপনার এখানে প্রতিষ্ঠিত, এবং যেটা বিএনপি করে। বিএনপি ওলামাদের সাথে, আলেমদের সাথে তাদের তো অনেক আগের থেকে ভালো সম্পর্ক, এটা তো নতুন না। হেফাজতের Okay. মুফতি আমিনী সাহেব এখানে বিএনপির সাথে ছিলেন না, ক্ষমতায় ছিলেন না, সংসদে শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। মূল কথা আপনি যেটা এখানে বলেছেন আমাদের যেটা ইসলাম। দেখতে হবে সেটা হলো আমাদের যার যার ক্ষুদ্র দলীয় স্বার্থগত জায়গার বাইরে এসে বাংলাদেশকে এই মুহূর্তে প্রোটেক্ট করাটা সবচেয়ে জরুরি। এবং প্রোটেক্ট করার জন্য মধ্যপন্থাকে একটা মূল ধারা আকারে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আপনাদের ইডিওলজিক্যাল ঝগড়াটা আপনারা যার যার দলে, সমাজে রাখেন, সামাজিক স্তরে রাখেন। রাষ্ট্রটা নাগরিক ভিত্তিক,